আপনারা দেখছেন একুশে টেলিভিশন। শুরু হচ্ছে ইভালি 21-এর রাত। শ্রাবণের রাত কেটে গিয়ে ভোর হবে এবং সেই ভোরটি হচ্ছে আমাদের আগস্টের ভোর। আগস্ট হচ্ছে শোকাবহ আগস্ট, দুর্বিষহ আগস্ট, নিদারুণ কষ্টের আগস্ট, বিষাদের আগস্ট। 1975-এর 15ই আগস্ট আমরা হারিয়েছিলাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। সেই সঙ্গে হারিয়েছিলাম জাতির পিতার পরিবারের সদস্যবৃন্দকে, আত্মীয় স্বজনকে। হারিয়েছিলাম অঘটন রোধ করবার জন্য ছুটে গিয়েছিলেন যিনি, কর্নেল জামিলকেও। এছাড়া এই আগস্ট মাসটা আমাদের জাতির জীবনে একটি অঙ্গাঙ্গী রূপে দাঁড়িয়ে গেছে। কারণটা হলো এই আগস্টেই আমরা আবার দেখেছি 2004 সালে 21শে আগস্ট জাতির পিতার জ্যেষ্ঠ সন্তান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বর্তমানের, তাকে এই আগস্ট মাসের 21 তারিখেই বর্বরচিত নৃশংস গ্রেনেড হামলায় পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। আগস্ট মাসে আছে 17ই আগস্ট। এই আগস্টেই আছে আবার দুটি জন্মদিন, আমাদের প্রিয় বঙ্গমাতার জন্মদিন, বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল, মুক্তিযোদ্ধা শেখ কামালের জন্মদিন। এই আগস্টকে ঘিরে সব কিছুর পরেও যে জিনিসটি আমাদের মনে সবসময় অহরহ আজীবন এই জাতির জীবনে অনুরণিত হচ্ছে, সেটি হচ্ছে শোকাবহ আগস্ট। যার জন্যে আজকে আমরা 21-এর রাতের শিরোনাম ঠিক করেছি শোকাবহ আগস্ট। আজকের এই 21-এর রাতে আমাদের একজনই মাত্র অতিথি, তিনি অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন, বঙ্গবন্ধু চেয়ার, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস। এর বাইরে তিনি একজন গুণী শিক্ষক, ইতিহাসবিদ, গবেষক এবং সুবক্তা। তার কাছ থেকেই আজকে আমরা এই 21শে রাতে শোকাবহ আগস্ট নিয়ে কথা শুনব। এবং আমি জানি অনেক কথা আপনারাও শুনেছেন, বারবার শোনা উচিত, ইতিহাসে চর্চা হওয়া উচিত, এবং কিছু কথা হয়তো শুনবেন যেগুলো কোনোদিনই শুনিনি, আমরা কোনোদিনই শুনবো না বা শুনিনি। কথা বলছি আজকের আমাদের অতিথি 21শে রাতের অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন। আপনাকে আজকে আমাদের স্টুডিওতে পাওয়াতে আমরা খুব খুশি হয়েছি, ধন্যবাদ, ধন্য হয়েছি। আপনাকে শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এই জন্যে। 1975-এর 15ই আগস্ট সকালে আপনি কখন এই মর্মন্তুদ এই দুর্ঘটনা বা এই বর্বর ঘটনার কথা শুনলেন? ধন্যবাদ। 75-এর 15 আগস্ট আমি দেশের বাইরে এডিনবরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি এবং পড়াশোনায় প্রচণ্ড ব্যস্ত থাকতে হতো। তখনকার দিনে কম্পিউটার ছিল না, ইমেইল ছিল না, ভরসা একমাত্র বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস রেডিওতে এবং টেলিভিশন আমার বাসায় ছিল। টেলিভিশনে খবর শোনা, আন্তর্জাতিক খবর। তো ব্যস্ততার কারণে আমি কোনোটাই শুনতে পারিনি। 16 তারিখে সকালবেলা 9:30 মতো সময় হবে, 15 তারিখের পরে 16 তারিখে এডিনবরা বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগে আমি ঢুকেছি। তো করিডোরে আমার প্রিয় শিক্ষক ভিক্টর গর্ডন কিয়ারনান একটু দাঁড়িয়ে বিমর্ষ মুখে আমাকে বললেন যে তুমি আমার সঙ্গে একটু অফিসে এসো।
তো অফিসে গিয়ে বসলাম, বসে কোনো ভনিতা না করে তিনি বললেন, ইউ হ্যাভ কিলড ইউর ফাদার। ইউ হ্যাভ কিল্ড ইউর You have. ফাদার। তো আমি একটু হতচকিত হলাম যে আমি তো দূর এডিনবরায় স্কটল্যান্ডে আমার পিতাকে আমি হত্যা করব কি করে। তো তিনি বুঝেছেন, আবেগে মথিত হয়ে কথাটা বলেছেন তিনি। পরে আমাকে বললেন, ইউর ফাদার অফ দ্য নেশন হ্যাজ বিন কিল্ড বাই দি আর্মি, পরিষ্কার করলেন। ওই প্রথম আমি শুনলাম। তো এই হতভম্ব- কথাটি যে আপনার শিক্ষক আপনাকে বললেন, এই প্রায় 40 বছর পেরিয়ে এসছে, হ্যাঁ আপনার এখন স্পষ্ট মনে হয় না যে না, স্পষ্ট সত্যি মনে সত্যি আছে। আমরাই আমাদের পিতাকে মেরেছি, হ্যাঁ, হত্যা করেছি? এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, ইউ হ্যাভ কিল্ড ইউর ফাদার। তো তারপরে ব্যাখ্যা করলেন, লক্ষ্য করুন, ইউর ফাদার অফ দ্য নেশন হ্যাজ বিন কিল্ড বাই দি আর্মি। তিনি বলেননি আর্মি হ্যাজ কিল্ড ইউর ফাদার, বাই দি আর্মি, সেনাবাহিনী দিয়ে। কারণ তিনি অত্যন্ত বিশ্বনন্দিত একজন ইতিহাসবিদ, আমার প্রিয় শিক্ষক, এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় রাজপথে নেমে বাঙালির জন্য জনসমর্থন আদায় করেছেন, সহযোগিতা আদায় করেছেন। তিনি প্রতিটি শব্দ লেখায় যেমন বলাতেও তেমনি আমি আমাকে আর একবার নামটি শুনতে চাই আপনার প্রিয় শিক্ষকের। ভিক্টর গর্ডন কিয়েরনান। তার প্রতি আমাদের কিয়েরনান আজকে আমাদের শ্রদ্ধা তার জানাই। খুব অনেক বই আছে, বিশ্ববিখ্যাত বইটি হচ্ছে লর্ডস অফ ম্যানকাইন্ড। তিনি ঘোরতর সাম্রাজ্যবাদ বিরোধী সমাজতন্ত্রী, এবং তরুণ বয়সে তিনি স্পেনের গৃহযুদ্ধের সময় ইন্টারন্যাশনাল ব্রিগেডের সদস্য হিসেবে যুদ্ধ করতে গিয়েছিলেন, এবং 1975 শেষের দিকে তিনি অবসর নিলেন। তখন 75 মতো বয়স তার বেশি হয়ে গেছে। তা আমি তাকে চিঠিতে জানালাম, আমরা শ্রদ্ধেয় শিক্ষক আপনার কাছ থেকে আবার শুনবো এইসব কথা হয়তো, কিন্তু তার আগে আমরা আগস্ট মাসে চলে আসি আমাদের চলে জাতীয় আসি। প্রেক্ষাপটে। তো ওটা শুনলাম। তো তা এখন কথা হচ্ছে 11ই শোকাবহ আগস্ট কেন শোকাবহ, সে বিষয়টি আপনি সূচনা বক্তব্যে সুন্দর করে ব্যাখ্যা করে দিয়েছেন, তার সঙ্গে সংযোজন করবার কিছু নাই। তবে আমি এই আগস্ট মাসে কিছু কথা সংযোজক বক্তব্য হিসেবে আমি এখানে হাজির করছি। দেখুন, ইংরেজিতে আগস্ট শব্দটি, ইংরেজিতে অগাস্ট, বাংলায় আগস্ট। অগাস্ট অগাস্ট সাধারণত বড় কিছু বোঝায়, যেমন অগাস্ট ডেজ, অগাস্ট ইভেন্ট ইত্যাদি ইত্যাদি। আমাদের ইতিহাসেও এই আগস্ট অনেক বড়, তবে শোকের জন্য বড়। এটাই দুঃখ লাগে যে আপনি শোক কাহিনীগুলো সব বলে গেছেন, তো সেই জন্যে শোকের দিক থেকে এটা অগাস্ট মাস আমাদের জন্য। আর একটি হচ্ছে, দেখুন, বঙ্গবন্ধু শুধু স্মৃতিধর ছিলেন না, তার অতীন্দ্রিয় অনুভূতিও খুব শক্তপোক্ত ছিল বলে আমি প্রমাণ পাচ্ছি। অনেক কিছু আগামীর ঘটনা তিনি বুঝতে পারতেন এবং বর্ণনা করেছেন, এবং আমার এক সময় মনে হয়েছিল যে তার এই অতীন্দ্রিয় অনুভূতি নিয়ে কিছু লিখব, কারণ আমি অনেক তথ্য পেয়েছি। যেমন ধরুন, 11ই সেপ্টেম্বর চিলির অ্যালেন্ডেকে সেনাবাহিনী সিআইএর সহযোগিতায় হত্যা করেছিল। তার হত্যাটা কিভাবে হয়েছিল তা নিয়ে নানান কথা আছে, কিন্তু সেনাবাহিনী যে তাকে হত্যা করেছিল সে সম্পর্কে সন্দেহ নাই। সে কথা শুনে বঙ্গবন্ধু একটু বিমর্ষভাবে বলেছিলেন যে আমার অবস্থাও অ্যালেনদের মতো হবে। তবে কি আমি 12ই সেপ্টেম্বর 1973 বলছেন তিনি, তাই হয়েছে, সেনাবাহিনী তাকে হত্যা করেছে। তবে এই সেনাবাহিনীকে ব্যবহার করা হয়েছে, কজনকে ব্যবহার করা হয়েছে, এটাই পার্থক্য।
যেমন সিআইএ ব্যবহার করেছিল চিলির সেনাবাহিনীকে। আরেকটি কথা বলি, 1857 সেপ্টেম্বর মাসে ইংরেজ সৈনিক কর্নেল হডসন বাহাদুর শাহ 4 রাজপুত্রকে একসঙ্গে পেয়ে একই সঙ্গে গুলি করে মেরেছিলেন। তার অভিযোগ ছিল যে এরা ইংরেজ হন্তারক। পরবর্তীকালে এমন কোনো তথ্য পাওয়া যায়নি যে এই 4 রাজপুত্র কোনো ইংরেজকে হত্যা করেছে। ম্যালিসন নামে একজন ইংরেজ ইতিহাসবিদ বই লিখলেন, তাতে এই মহাবিদ্রোহের কাহিনী লিখতে গিয়ে তিনি এই ঘটনাটিকে বললেন, অর্থাৎ হডসনের হত্যাকাণ্ড বললেন যে এটা একাধারে অপ্রয়োজনীয় এবং অপরাধ, both unnecessary and a crime. ম্যাডিসন পর্যন্ত বিবেক তাড়িত হয়ে এই কথা বলেছিলেন 4 জনকে হত্যার জন্য। 15 আগস্ট 17 জনের বেশি হত্যা করা হলো একই সঙ্গে একই দিনে। তো বাংলাদেশের ইতিহাসে কে এমন একটি বাক্য লিখবে, সেটি আমার প্রশ্ন, যে অসংখ্য মানুষ। আরেকটি কথা হচ্ছে যে বঙ্গবন্ধু আজীবন বাঙালিকে দিয়েছেন। শেষ মুহূর্তে তিনি যখন উদ্যত সঙ্গীনের মুখোমুখি তিনি, তখনও তার মুখে একটি প্রশ্ন ছিল, তোরা কি চাস? তোরা কত আপন করে নিয়েছেন। তিনি তো ভাষণ দিতেন ভাইরা আমার, সবাইকে তুই বলতেন, অর্থাৎ কাছের মানুষ আর কি। তো মানুষটি আজীবন দিয়েছেন বলে এটি বিদ্ধ হবার আগ মুহূর্তেও বলেছেন তোরা কি চাস। তো এখন অনেক প্রশ্ন আছে আমার 15 আগস্ট ঘিরে, অনেক সময় বলেছি বা লিখেছি। একটি প্রশ্ন হচ্ছে যে সেনাবাহিনীর বলা হয় কিছু বিপদগামী সদস্য এই কাজটি করেছে। তো 2010-এর আগে তো তাদেরকে বিচার করা যায়নি, দায় মুক্তি অধ্যাদেশকে বাতিল করে এই কাজটি করা হয়েছিল। তো 75 থেকে 2010, আমি যতদূর জানি, আশা করি আমার জানাটা ভুল নয়, যে সেনাবাহিনীতে শৃঙ্খলা পরিপন্থী কোনো কাজ করলে কোর্ট মার্শাল হয় সেনা আইনে। তো 75 থেকে 2010 কেন তাদের কোর্ট মার্শাল হলো না, এই প্রশ্নটি আমার রয়ে গেছে। আপনার প্রশ্নের কত সূত্র ধরে যদি আমি আর একটা প্রশ্ন আপনাকে করি, যে কোর্ট মার্শাল তো হলোই না, উপরন্তু ওদেরকে রাষ্ট্রীয় সম্মান দেওয়া হলো এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োগ করা হলো, এই প্রশ্নটা তো আসতে পারে। অবশ্যই সেই কথা বলাটা প্রয়োজন। সেটা হচ্ছে, দেখুন, এটা তো তিরস্কৃত, মানে ঘৃণিত হওয়ার মতো কাজ তারা করেছিল। কিন্তু যে আপনি যেমনটা বললেন, প্রথমত দায় মুক্তি অধ্যাদেশ খন্দকার মোশতাক করলেন, জিয়াউর রহমান এটা সংবিধানের অংশ করলেন যে এদের বিচার করা যাবে না। বাহ, মোশতাক করলেন 75-এ অধ্যাদেশ এবং নভেম্বর মাসে। জিয়া করলেন 79-তে, জিয়া 84-তে করে সংবিধানের অংশ, 81-তে করে, 79-তে করলেন, হ্যাঁ 84 না, তখন তো নাই, 79-তে করলেন। তো এখন কথা হচ্ছে যে কত বাধা দেয়া হলো। এবং আরো একটি কথা, 1976-এ তখন আমি লন্ডন বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছি, হঠাৎ করে টেলিভিশনে, এটা জানতাম না আগে, হঠাৎ করে সকালবেলা, বোধহয় সেদিন রোববার ছিল, খুলেই দেখি অ্যান্থনি ম্যাসকারেনহাস সাক্ষাৎকার নিচ্ছেন কর্নেল রশিদ এবং ফারুকের। কানটা খাড়া করে, চোখটা তীক্ষ্ণ করে দেখলাম, শুনলাম এবং হতবাক হয়ে গেলাম আত্মস্বীকৃত খুনির আত্মস্বীকার করার পদ্ধতি দেখে। কর্নেল রশিদ বললেন, আই হ্যাভ কিল্ড শেখ মুজিব, ডু ইউ ডেয়ার পুট মি অন ট্রায়াল।
আমি শেখ মুজিবকে হত্যা করেছি, তোমাদেরকে সাহস আছে আমাকে বিচারে কাঠ করায় দান করানোর? সাহস দেখিয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে আমি আসবো, কিন্তু আমি আপনার কথার মধ্যে থেকে কিছু জিনিস পেয়ে গেছি আপনাকে প্রশ্ন করবার জন্য। আচ্ছা। এটা আমাদের জানা দরকার, আমার দর্শকদেরও জানা দরকার। এটা কি যেটা বলছেন যে বিপদগামী সৈন্য, এটা শুধুই কি একটি বিপদগামী সৈন্য দ্বারা সাধারণ একটি হত্যাকাণ্ড? নিশ্চয়ই নয়। এখানেও আপনার কিছু বলার ধন্যবাদ। আছে? আপনার প্রশ্নের দুটো অংশ আছে। প্রথমত, এরা বিপদগামী ছিল কিনা, দ্বিতীয়ত হত্যাকাণ্ডের ধরন। প্রথম কথা, আমি বিপদগামী বলবো না, এরা ষড়যন্ত্রকারী। ষড়যন্ত্রকারী কারণ এরা ৭১ থেকেই ষড়যন্ত্র করছিল। ফারুক রশিদ, ডালিম, এরা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল পাকিস্তানি চর হিসেবে, এবং তার এন্টার তথ্য প্রমাণ এখন আমাদের হাতে এসেছে। যেমন আমি একজনের কথা বলি, অনেকেই হয়তো জানেন না সেটা। কর্নেল ফারুক ডক্টর A.R. মল্লিকের ভাগ্নে ছিলেন। প্রখ্যাত ইতিহাসবিদ, বঙ্গবন্ধুর অর্থমন্ত্রী ছিলেন। তার সঙ্গে আমার অত্যন্ত ঘনিষ্ঠতা ছিল। তিনি অতিমাত্রায় স্নেহ করতেন আমাকে। তিনি একদিন আমাকে কথা প্রসঙ্গে বলেছিলেন যে আমি তাজউদ্দিনকে বলেছিলাম যে ফারুককে নেবেন না। আমি তো ওকে ছোটবেলা থেকে চিনি, ওর মন মানসিকতা। তো ওরা ৭১ মুক্তিযুদ্ধে ঢুকেছিল মুক্তিযুদ্ধ বানচাল করে দেবার জন্যে। সেটি সম্ভব হলো না। যেটি খন্দকার মোশতাকরাও করেছিলেন। হ্যাঁ, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভন্ডুল করতে চেয়েছিল। খন্দকার মোশতাকের সঙ্গে এদের সখ্য হবার কারণ যে আমার ইংরেজিতে একটা কথা আছে না, বার্ডস অফ দ্য সেম ফেদার ফ্লক টুগেদার, একই পাখার পাখিরা একসঙ্গে মেলে, তাই মিলেছিল। বাংলায় বলতে চোরে চোরে মাসতো তো ভাই। আপনি যে ষড়যন্ত্র, বাংলায় বলি চোরে চোরে মাসতো। আপনি যে ষড়যন্ত্রের কথা বলছিলেন, সেখানে আমি আপনার কাছে একটু আসতে চাই। সেটি হচ্ছে যে আপনি ষড়যন্ত্র বলছেন যেটা, এটি কি শুধুই মাত্র মুক্তিযুদ্ধকে বানচাল করার জাতীয় পর্যায়ের ষড়যন্ত্র? এটার পেছনে কোনো আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল নাকি? অবশ্যই, সেটি একটু শুনতে চাই। আমি সেই জন্য কিন্তু প্রতি বছর আগস্ট মাস এলেই গণমাধ্যমে যে কথাটা বলি, লেখায় এবং বলায়, যে খুনিদের বিচার করেছি। খুনিরা তো মাত্র হচ্ছে হিমশৈলের শীর্ষভাগ। এদের অন্তরালে পেছনে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন করতে হবে আমাদেরকে। সেই কাজটি এখনো বাকি রয়ে গেছে। আমি দাবি করেছি সরকারের কাছে একটি শ্বেতপত্র 15 আগস্ট ভিত্তিক। এটা পরিপূর্ণ গণতান্ত্রিক সরকার এটা করে, যে শ্বেতপত্রে যাবতীয় তথ্য আসবে, দেশের বিদেশের কারা ষড়যন্ত্রকারী ছিল, জনগণ জানতে চায়। কারণ জনগণের টাকায় দেশ চলে, সরকার চলে। কাজে জনগণের দাবি হচ্ছে এই শ্বেতপত্র, আমি জানতে চাচ্ছি। এবং আর একটি কথা হচ্ছে, লক্ষ্য করুন, বঙ্গবন্ধু, তাদের ধারণা ছিল, অন্তত পরবর্তীকালের ঘটনাবলী বিশ্লেষণ করলে বুঝি, যে বঙ্গবন্ধু এবং তার পরিবারকে হত্যা করলে বাংলাদেশকে নেতৃত্ব শূন্য করা যাবে, এবং আন্তর্জাতিক যে ষড়যন্ত্রের কথা আপনি উল্লেখ করলেন সেটি বাস্তবায়ন সম্ভব হবে। আর বঙ্গবন্ধু আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীদের টার্গেটে পরিণত হবার কারণ হচ্ছে যে 1973-এর 6 থেকে 9 মার্চ আলজিয়ার্সে যে জোট নিরপেক্ষ সম্মেলন হয়েছিল, সেখানে তিনি বুকে কাঁপন ধরানো একটা মন্তব্য করেছিলেন, বিশ্ব আজ দুভাগে বিভক্ত, শোষক আর শোষিত, আমি শোষিতের পক্ষে। এবং ফিডেল কাস্ট্রো সেদিনই তাকে বলেছিলেন যে তোমার পেছনে একটি বুলেট তোমাকে তাড়া করবে। ফিডেল কাস্ট্রো তো নিজে বুঝেছেন আমেরিকার নাকের ডগায় বিপ্লব সফল। আপনি তো ইতিহাসবিদ, গবেষক, শিক্ষক, আপনার কাছে এই ব্যাপারে একটা প্রশ্ন, ছোট্ট প্রশ্ন আমি অল্প কথায় জানতে চাই। যেটা আমরা কোথাও কোথাও দেখি বা পড়ি
যে আলজিয়ার্স সম্মেলনে ফিডেল কাস্ট্রো বঙ্গবন্ধুর সাথে দেখা করেছিলেন এবং সেখানে চিলির আলেন্দে হত্যার ব্যাপারে তিনি শঙ্কা প্রকাশ করেছিলেন যে তাকে হত্যা করার চেষ্টা হচ্ছে। কথাটা কি সত্যি? কথাটা সত্যি, কারণ লক্ষ্য করুন 11ই সেপ্টেম্বর 1973 অ্যালেন্দেকে হত্যা করা হলো, আর এখানে 8ই সেপ্টেম্বর আলজিয়ার্সে বঙ্গবন্ধু ফিডেল কাস্ট্রোর কথা হচ্ছে। ফিডেল কাস্ট্রো সতর্ক করেছিলেন যে অ্যালেন্দেকে হত্যা করার ষড়যন্ত্র হচ্ছে, কারণ ফিডেল কাস্ট্রোর কাছে অনেক তথ্য থাকতো, স্বাভাবিক থাকা স্বাভাবিক, রাষ্ট্রীয় যন্ত্রের মাধ্যমে। কথাটা সত্যি, আমি তথ্য পেয়েছি এবং সময় হিসেব করলে মিলে যায় আর কি। অবশ্য সমস্যা একটা আছে, সেটা হচ্ছে যে বঙ্গবন্ধুর ভাষণ কথা নিয়ে এন্টার প্রকাশনা আছে, কিন্তু কোনো ভাষণে কোনো কথায় সঠিকভাবে তুলে আনা হয়নি। যেমন ধরুন বঙ্গবন্ধুর ভাষণ সংকট, আমি কাজ করছিলাম কদিন আজকে দুপুরবেলা একটা কাজ শেষ করলাম, সেখানে 7 মার্চের ভাষণের উপরে আগে করেছি, আবার আর একটি কাজের জন্য বাংলায় লিখতে হলো, ইংরেজিতে লিখেছি। তো 7 মার্চের ভাষণ আমি নিজে কানে শুনেছি, যে বাক্য আমি উপস্থিত ছিলাম, সেই বাক্যটি কোথাও নাই। নিচে ভাষণ সংকলন করে লেখা আছে টেপ রেকর্ডিং থেকে দাও। টেপ রেকর্ডিং ঠিক না, পত্রিকা পড়ুন, টেপ রেকর্ডিং অনেক সমস্যা আছে। তো সেই জন্য বঙ্গবন্ধুর কথাগুলো অনেক সময় উধাও করা। 10ই জানুয়ারির ভাষণ আমার নিজের কানে শোনা, আমি লিখেছি, বলেছি, আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, বাংলাদেশ একটি আদর্শ রাষ্ট্র হবে, যার ভিত্তি কোনো ধর্মীয় ভিত্তিক হবে না। এই বাক্যটি সরকারিভাবে উঠিয়ে দেওয়া হয়েছে। এটা সম্প্রতি এটা নিয়ে একটা বিতর্ক এসেছে। আবার 4 নভেম্বর 1972 বঙ্গবন্ধু আমাদের গণপরিষদে ভাষণ দিলেন, রাষ্ট্রীয় চালনীতি, মূল চালনীতি ব্যাখ্যা করলেন। রেডিওতে যে মানে বাংলাদেশ বেতারে যে টেপ, সেই টেপ থেকে ধর্মনিরপেক্ষতা উধাও। এগুলো কে করলো, কারা করে? আপনি 7ই মার্চের ভাষণের শেষের দিকে কি বলছিলেন একটা, আপনি নিজে 7ই মার্চের ভাষণে তো একটি কথা আমি কোনো সংকলনে পেলাম না, পত্রিকায় পেলাম। 8ই মার্চ 1971 দৈনিক পূর্বদেশ, দৈনিক সংবাদ, দেখুন সেটি হচ্ছে, ভাইরা আমার উপর বিশ্বাস আছে আপনাদের। চমৎকার একটি কথা। একজন ভাষক তার যোগাযোগ পারঙ্গমতার মধ্য দিয়ে শ্রোতা আর ভাষকের মধ্যে কিভাবে সেতু বন্ধ তৈরি করেন, চমৎকার একটি বাক্য। এই বাক্যটি কতখানি আস্থা, সেই তো বিশ্বাস, সেই তো। কারণ ভাষণটি হচ্ছে বাঙালির জন্য পরিপূর্ণ দিক নির্দেশক, অর্থাৎ তিনি হুকুম দিচ্ছেন। কারণ একটি বাক্য আছে, আমি যদি হুকুম দেবার নাও পারি, আচ্ছা হুকুম দেবার বৈধতা তার আছে কিনা সেটা তিনি জেনে নিলেন। বৈধতা তার দুটো ছিল, একটা হচ্ছে আমার ব্যাখ্যায় যে তিনি পাকিস্তানের নির্বাচিত গরিষ্ঠ দলের নেতা, আর একটি হচ্ছে তিনি তাৎক্ষণিক বৈধতা নিলেন। এই যে আপনার ভাইরা আমার, তিনি তো সবসময় আমি উপস্থিত, যখনই বলতেন তিনি ভাইরা আমার, মনটা উচ্চাটন হয়ে যেত যে কত কাছের মানুষ আমরা। আমার উপর বিশ্বাস আছে, আমি নিজে চোখে দেখেছি, পত্রিকায় লিখেছে, সবাই হাত তুলেছে, 2 হাত, অনেকের হাতে লাঠি, বাঁশের লাঠি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি চমৎকার দৃশ্য, কোনো সংকলনের নাই। এমনকি সর্বসাম্প্রতিক একটি সংকলন বেরিয়েছে, আমি আগ্রহী হয়ে কিনা দেখে উঠে মধ্য নাই। তো এটা কেন হচ্ছে? টেপ রেকর্ডিং কিন্তু সবসময় সঠিক ছিল না, কারণ ওখানে অনেক সমস্যা ছিল। 7 মার্চে টেপ রেকর্ডিং করতে গিয়ে প্রথমত কথা ছিল যে সম্প্রচার হবে সরাসরি, সেটা তো রেডিও পাকিস্তানের, রেডিও ঢাকার। তারপরে বোধহয় করা হয়েছিল তথ্য গবেষণা, তথ্য অধিদপ্তর থেকে, ঢাকা সেনানিবাস থেকে
আইএসপিআর এর পরিচালক মেজর সিদ্দিক সালিককে বলে দিলেন খাদিম হোসেন রাজা, স্টপ দিস ননসেন্স। তিনি রেডিওতে বললেন। রেডিওর কর্মীরা বলল যে 7 কোটি মানুষের কণ্ঠ যদি আমরা প্রচার না করতে পারি, রেডিও বন্ধ করে দিলাম। বন্ধ হয়ে গিয়েছিল, পরের দিন সকাল 8টায় চলেছিল। অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, আমরা একটা বিরতিতে যাচ্ছি। বিরতির পর আবার আমরা ফিরবো আমাদের আলোচনায়। আমাদের আলোচনার অনেক কিছু এখনো বাকি রয়ে গেছে, যেগুলো হয়তো আমাদের দর্শক ওকে, দর্শক মণ্ডলী, আমরা ইভালি 21 রাতে আছি। আজকে কথা বলছি শোকাবহ আগস্ট, এই বিষয়ের উপরে। আমরা আবার আপনাদের কাছে ফিরবো বিরতির পরে। ততক্ষণ আমাদের সঙ্গে থাকবেন। বিরতির পর আবার আমরা ফিরছি ইভালি 21 রাতে। কথা বলছি আমাদের আজকের একমাত্র অতিথি অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেনের সঙ্গে। আমরা যেখানে ছিলাম সেখান থেকে একটু সরে আসি, আবার আমি পুরনো জায়গায় চলে যাচ্ছি বারবার। কারণটা হচ্ছে যে 21 এই আগস্ট, আমাদের যে আগস্ট মাসটা বললেন, অগাস্ট ব্যাখ্যা আপনি দিলেন, মান্থ আমাদের আগস্ট একটি জাতির জীবনে এইভাবে জড়িয়ে যায় আজীবনের জন্যে, বা কোনো মাস, বছরের 12টি মাস কোনো জাতির জীবনে এইভাবে জড়িয়ে গেছে কিনা আমার জানা নেই। ইতিহাসের নিরিখে আমিও নেই। সঙ্গে একমত আমি না আসছেন হয়ে আজকে পারবো না। নিশ্চিত হলাম আপনার মতো শিক্ষকের কাছ থেকে এটা শুনে। কিন্তু যেটি বলছিলেন, ষড়যন্ত্রের কথা বলছিলেন আপনি, কর্নেল রশিদ, কর্নেল ফারুকের কথা বলেছেন। এই প্রসঙ্গে আজকে একটি একেবারেই ভুলে যাওয়া বা প্রায় ভুলে যাওয়া নাম বলেছেন, একজনের গুণী শিক্ষকের নাম বলেছেন, ডক্টর রিয়ার মল্লিকের নাম বলেছেন। দেখেন, এই জিনিসগুলো এখন উদ্ঘাটিত হচ্ছে, সত্য উদ্ঘাটনটা হচ্ছে, আপনারা করছেন, অনেক গবেষক করছে, অনেক নাম না জানা ছাত্র, তারা কিন্তু নিজ উদ্যোগে কিন্তু কাজটি করছেন। আমার স্মৃতি এখনো বলা যায় যে ভ্রষ্ট হইনি। অনেকের কাছ থেকে অনেক কথা আদায় করে নিয়েছি, শুনেছি, সেগুলো এখন লেখায় ব্যবহার করছি, যা কোনো বইতে পাওয়া যাবে না। আমি ষড়যন্ত্রের কথাটা কথা আসছি, আছে, আমি সেই ব্যাখ্যা যাচ্ছি না। আমি শুধু বললাম যে একটি নাম আজকে আমরা স্পষ্টভাবে আপনার মুখ থেকে শুনলাম একটু সম্পর্কের কারণে। কিন্তু যেটি বলছিলাম যে ষড়যন্ত্রের কথা আপনি বলছিলেন, এবং আপনি বলেছেন যে এটি শুধুমাত্র জাতীয় ষড়যন্ত্র ছিল না, অভ্যন্তরীণ কোনো ষড়যন্ত্র ছিল না, এটা আন্তর্জাতিক একটি ষড়যন্ত্রের অংশ হিসেবে বঙ্গবন্ধুকে এইভাবে সপরিবারে হত্যা করা হলো। ইতিহাসে বিরল। আন্তর্জাতিক ষড়যন্ত্রটা সম্পর্কে একটু শুনতে চাই। 71 নিয়ে আপনি কিছু কথা বলেছেন, যে আন্তর্জাতিক ক্ষেত্রে কিভাবে ষড়যন্ত্র করবার চেষ্টা হয়েছিল। আপনি আলেন্দেকে হত্যার ব্যাপারে বলেছেন, কি করে মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকা ষড়যন্ত্র করে সৈন্যবাহিনীকে ব্যবহার করেছিল। 15ই আগস্ট 75-এর ঘটনার পেছনে কিভাবে কারা আন্তর্জাতিক ক্ষেত্রে জড়িত ছিল বলে আপনাদের গবেষণায় বেরিয়ে আসে? দেখুন, আমি যা তথ্য পেয়েছি তার ভিত্তিতে বলতে পারি। শুধু দেখুন, 15ই আগস্ট সারা রাত ঢাকায় মার্কিন দূতাবাস খোলা ছিল। সারা রাত এমন তথ্য পেয়েছি। বাতি জ্বলছিল তখন ওয়াশিংটনের দিন, প্রতিটি অফিস কক্ষে যোগাযোগ চলছে। ঢাকায় রাত, ওয়াশিংটনের দিন। সিআইএর স্টেশন চিফ ছিলেন ফিলিপ চেরি, তিনি সর্বক্ষণিক যোগাযোগ রাখছিলেন, তথ্য পেয়েছি। আর একটি কথা হচ্ছে যে কিসিঞ্জার 16 তারিখে ঢাকা মার্কিন দূতাবাসকে নির্দেশ পাঠালেন। তখন তো টেলিপ্রিন্টার, তখন তো আর SMS ছিল না কিছু।
টেলিপ্রিন্টারে যে খন্দকার মুশতাক যে কোনো সহযোগিতা চায় যদি তা দেওয়া হবে হোক আর কি। এবং একটি হেলিকপ্টার তৈরি করা ছিল খন্দকার মুশতাকের জন্য, যা হোক যাওয়া হয়নি তার আর কি। এবং তাকে রক্ষা করবার জন্য যদি কোনো অঘটন ঘটে, কোনো কিছু হয় সে যদি আপনাকে তাহলে আরেকটি প্রশ্ন আমার করতে হচ্ছে, যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রে বা এখানকার ইউএস এমবাসির কথা আপনি বলছেন, আমরা একটা জিনিস পাই অনেকের লেখায়, অনেকের তথ্যে, অনেকের স্মৃতিচারণে, যে মার্কিন দূতাবাসে বাংলাদেশে ঢাকায় ফারুক রশিদরা কেউ একজন গিয়েছিলেন, এর আগে গিয়েছিল ফারুক তাদেরকে রশিদ সহযোগিতা করবার জন্য। ফারুক রশিদ দুজনই মার্কিন দূতাবাসের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করেছিলেন। জিয়াউর রহমানের আমলে যে বইটা নিষিদ্ধ ছিল, এইটা সম্পর্কে একটু জানতে চাই। দ্য আনফিনিশড রেভলিউশন, লরেন্স লিপশুলজ যে বইটি বার করেছেন, সব তথ্য আমি গ্রহণ করব না আর কি, কিন্তু মোটা দাগে তার কথাগুলো আমার কাছে গ্রহণযোগ্য। যেমন ধরুন যে তিনি বইটির শিরোনামটি আমি গ্রহণ করেছি যে ৭১-এ আমরা বিপ্লবের আকাঙ্ক্ষা করেছিলাম, বিপ্লবের সম্ভাবনা ছিল কিন্তু বিপ্লব হয়নি। বঙ্গবন্ধু নিজেও কিন্তু আবেগে অভিভূত হয়েই ৭১-এর মুক্তিযুদ্ধের সাফল্যকে প্রথম বিপ্লব বলেছিলেন, বাকশালকে তিনি দ্বিতীয় বিপ্লব বলেছেন। আমি অবশ্য বাকশালকেই প্রথম বিপ্লব বলি, ৭১ বিপ্লব হয়নি, হওয়ার কথা থাকলেও হয়নি, সেই জন্য আনফিনিশড রেভলিউশন। এবং ফিডেল কাস্ট্রো তো বঙ্গবন্ধুকে বলেইছিলেন যে আপনি পুরনো সব কিছু দিয়ে স্বাধীন বাংলাদেশকে চালাচ্ছেন, তাতেই বোঝা গেল যে বিপ্লব হয়নি। সে কথাটা ফিডেল কাস্ট্রো বঙ্গবন্ধুকে বোঝাতে চেয়েছিলেন। তো আনফিনিশড রেভলিউশনে প্রথম কথাই হচ্ছে যে বঙ্গবন্ধুর নীতি এবং কর্মকাণ্ড আন্তর্জাতিক পুঁজিবাদী সাম্রাজ্যবাদী চক্রের গাত্রদাহ, নেত্রদাহ এবং স্বার্থ বিরোধিতার কারণ হয়েছিল। বাংলাদেশে যদি পরিপূর্ণ সমাজতন্ত্র তিনি করতে পারতেন, বাকশাল টিকে থাকলে, তিনি যদি বেঁচে থাকতেন, তাহলে বাংলাদেশ হতো সাম্রাজ্যবাদ বিরোধিতা একটি বড় প্রতিবাদ কেন্দ্র। এবং ৭১-এর মুক্তিযুদ্ধই সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে বিজয়। তো একটা কথা মনে রাখতে হবে, নিক্সন কিসিঞ্জার এদের কিন্তু কূটনৈতিক ব্যর্থতা ছিল ৭১-এর মুক্তিযুদ্ধে আমাদের বিজয়। ১৯৭৬-এ মার্কিন কংগ্রেস একটি অনুসন্ধান কমিটি করেছিল যে এই ৭১-এর মুক্তিযুদ্ধে আমেরিকার কেন কূটনৈতিক ব্যর্থতা অনিবার্য হয়েছিল। রুডলফ কমিটি, শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রুডলফ এবং তার স্ত্রী। তো সেই কমিটির রিপোর্ট আমার কাছে আছে। শেষ পর্যায়ে তারা একটি মন্তব্য করেছেন, একাডেমিক মন্তব্য, যেটা যে মার্কিন যুক্তরাষ্ট্র বৈশ্বিক কূটনীতিকে প্রাধান্য দিতে গিয়ে আঞ্চলিক কূটনীতিকে উপেক্ষা করেছে। চীনের সঙ্গে তার সম্পর্ক টিকিয়ে রাখতে হবে, সেই সুবাদে পাকিস্তান যেহেতু একটা মাধ্যম হিসেবে কাজ করছে, পাকিস্তানের রোষানলে পড়া যাবে না। এটা একটা ভুল সিদ্ধান্ত ছিল। তো তখন কিন্তু কিসিঞ্জার যথেষ্ট ক্রুব্ধ হয়েছিলেন নিজের ব্যর্থতাকে। মনে রাখতে হবে কিসিঞ্জার কিন্তু ভালো ছাত্র ছিলেন, ভালো শিক্ষক গবেষক ছিলেন, তো কাজেই তার আত্মগরিমাবোধ প্রচণ্ড, তিনি ব্যর্থ। তো আমরা তো জানি যে কিসিঞ্জারের যে হিট লিস্ট বলি আমরা, তার মধ্যে হোচিমিন, অ্যালেন্ডা, বঙ্গবন্ধুর নামও ছিল। তার মানে কি আমরা ঘুরে ফিরে সেই পুরনো প্রবাদটাকেই মানব যে মানুষের অহংবোধ অনেক সময় ছাড়িয়ে যায়? কতটুকু অহংবোধ ছিল, গরিমাবোধ, যে বাংলাদেশ হবার পরপরই কিসিঞ্জার অনেকটা অপ্রাপ্ত বয়স্ক একজন মানুষের মতো তিনি অপরিণত বোধ বুদ্ধি বিবেচনা থেকে বললেন বাংলাদেশ একটি আন্তর্জাতিক ঝুড়ি, শূন্য তলার ঝুড়ি হবে, তলাবিহীন ঝুড়ি হবে। তো বঙ্গবন্ধু জীবদ্দশায় তার মানে কোনো রাষ্ট্রীয় বা শিষ্টাচার বলতে এটা শিষ্টাচার বহির্ভূত একটি মন্তব্য,
মানে আন্তর্জাতিক রাজনীতির শিষ্টাচার বই একেবারে এরকমও হয়। বরং এটা আমি আপনার কাছে ভ্রষ্টাচার। আরেকটা জিনিস জানতে চাই, কারণ আজকে যখন সুযোগ পেয়েছি আমাদের দর্শকরাও জানুক, ৭৫-এর ১৫ই আগস্টের পরে এটা কি ঠিক যে বাংলাদেশটাকে ইসলামিক প্রজাতন্ত্র ঘোষণা করা হয়েছিল? এটা তো ব্যাপারটা হলো পাকিস্তানের সংযোগটি প্রমাণ করে। পাকিস্তান পক্ষ সমর্থনকারী এই যে খুনি চক্র, তারা বেতারে কিন্তু ইসলামিক রিপাবলিক বলেছিল আর কি, প্রথম ঘোষণা। এটি আপনি হ্যাঁ, এটা ঐতিহাসিক সত্য। এটা সত্য, ইসলামিক রিপাবলিক। মানে যখন মেজর ডালিম ঘোষণা করছে ডালিমের ঘোষণা এটা। এবং শুধু তাই না, আর একটি তথ্য তো এই কোনো বইতে লেখা পাবেন না। ডক্টর মল্লিক যেহেতু অর্থমন্ত্রী ছিলেন বঙ্গবন্ধুর, মোশতাকেরও তাকে বন্দুকের নলের মুখে নিয়ে আসা হয়েছিল, আমাকে স্যার বলেছেন। তিনি একটা সাহসী কাজ করেছেন। মোশতাক প্রথম মন্ত্রিসভার সভায় ঠিক করলো যে সব বাংলাদেশের নাগরিকের মাথায় টুপি থাকবে, বিশেষ পোশাকের ব্যবস্থা করেছে। বিশেষ পোশাক, টুপি থাকবে। এবং সেই টুপিটি হচ্ছে খন্দকার মোশতাকের ব্যবহার করার ডিজাইনের ওই টুপি, ওই ডিজাইন। এবং টুপি খন্দকার মোশতাকের সরাসরি নির্দেশে টুপির কাপড় মালয়েশিয়া থেকে আনা হয়েছে। আনবার পরেই তারপরে বিল ওই ফাইল গেছে অর্থ মন্ত্রণালয় ডক্টর মল্লিকের কাছে অনুমোদনের জন্য। ডক্টর মল্লিক ফোন তুলে মুশতাককে বলেছেন যে আপনি তো কাজ করেই ফেলেছেন, এখন আমার অনুমোদনের দরকারটা কি? দুঃখিত, আমি অনুমোদন দিতে পারলাম না। এবং আর একটা কাজ করেছিলেন ইসলামিক রিপাবলিকের সময় পরপরই খন্দকার মোশতাকের সিদ্ধান্ত ছিল যে বাংলাদেশের টাকায় খন্দকার মোশতাকের ছবি থাকবে। সেখানেও ডক্টর মানে আমাদের কারেন্সিতে, টাকায়, কারেন্সিতে ডক্টর মল্লিক বেশ বুদ্ধির সঙ্গে মুশতাককে নিরস্ত করতে পেরেছিলেন। সেটা হচ্ছে এই, তিনি খন্দকার মুশতাককে বললেন, আপনি তো খাঁটি মুসলমান, 5 ওয়াক্ত নামাজ পড়েন, মাথায় টুপি রাখেন, আপনি কি জানেন না যে মুসলমানের ছবি এখানে সেখানে থাকা ঠিক না? এটা তো টাকা তো পায়ের তলাও পড়বে, তা আপনি মুসলমান হয়ে কি করে আপনার ছবি ছাপেন আপনি? তখন মুশতাক ফিরে গেছে। ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ পাকিস্তানের সাথে মিলিয়ে যেভাবে রেডিও পাকিস্তান, ঠিক সেই রকম ভাবে বাংলাদেশ বেতার রেডিও বাংলাদেশ হয়ে গেল। রেডিও বাংলাদেশ। এই ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ কতদিন টিকে ছিল? ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ এই যে ঘোষণাটা, এটা কতক্ষণ বা কতটা সময় স্থায়ী হয়েছিল? প্রথম আমি তথ্য যা পেয়েছি যে ভোরবেলা যখন মেজর ডালিম বেতারে প্রথম ঘোষণা দেয়, তখন সে বলেছিল ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ বলা হয়েছিল প্রথম ঘোষণা। তবে মুশতাক পরিপূর্ণভাবে ক্ষমতায় থাকবার পরে, ক্ষমতায় আসবার পরে কিন্তু এই ইসলামিক রিপাবলিক আর শব্দগুলো দ্বিতীয়বার উচ্চারিত হয়নি। এবং একই সঙ্গে বাংলাদেশ এই অবৈধ সরকারকে প্রথম স্বীকৃতি দিয়েছিল পাকিস্তান একদম 15 আগস্টের পর। এবং ওই আগস্ট মাসের মধ্যে শেষের দিকে চায়না উপহার পাঠিয়েছিল কয়েক হাজার টন চাল আর কি। আমার সূচনায় বলেছি যে আগস্ট মাস শুধু শোকের মাস নয়, এখন ষড়যন্ত্রের মাস হিসেবেও দাঁড়িয়ে গেছে। সেটি হচ্ছে 2004-এর 21শে আগস্ট, যেদিন বঙ্গবন্ধু এভিনিউতে আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যার বক্তৃতা দিচ্ছিলেন। তখন অতর্কিতে যে বোমা বৃষ্টি হয়েছিল, যে গ্রেনেড বৃষ্টি হয়েছিল, সেই গ্রেনেড বৃষ্টি থেকে তিনি বেঁচে গেছেন। এই গ্রেনেডগুলোতে কিন্তু পাকিস্তানি আরজেস গ্রেনেড একমাত্র পাকিস্তান সেনাবাহিনীতে ব্যবহার করে। তার মানে ষড়যন্ত্রের কথাটা আমি কেন বারবার করে আসছি? এখন কথা হচ্ছে অসমাপ্ত হত্যাকাণ্ডকে সমাপ্ত করবার একটি পর্যায় হিসেবে 21শে আগস্টের গ্রেনেড হামলা। রেহানাকে তো ধরাছোঁয়ার বাইরে শুরু হয়ে গেছেন, তো লন্ডনে সেখানে তো তারা কোনো কর্মকাণ্ড করতে পারছে না আর কি এখন। তো সেই জন্য
ধারণা ছিল যে, আর সেদিন আর একটা সুবিধা ছিল, খেয়াল করুন, যে আওয়ামী লীগকে পরিচালনাকারী যত নেতা সব কিন্তু একসঙ্গে ট্রাকের উপরে প্রধান, কাজেই এক ঢিলে সব পাখি, দুই পাখি না, সব পাখি মারতে চেয়েছিল তারা আর কি। মানে আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করতে চেয়েছিল। একেবারে নেতৃত্ব শূন্য করা। তো এখন কথা হচ্ছে, আওয়ামী লীগের বিরুদ্ধে এই ধরনের ষড়যন্ত্র জন্মলগ্ন থেকেই আমার কাছে যে ইতিহাস আছে, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা সম্ভব হয়নি, কারণ অনেক সমস্যা সংকট সত্ত্বেও, অনেক প্রশ্ন থাকা সত্ত্বেও আওয়ামী লীগ তৃণমূল লগ্ন একটি দল, এবং নেতৃত্বের সংকট আওয়ামী লীগ অনেকবার মোকাবেলা করে আবার উঠে দাঁড়িয়েছে। তো এবং বঙ্গবন্ধু, আরেকটা কথা বলি, আমি জানি না, সময় প্রায় শেষের দিকে চলে বেশি এসেছি। নাই আর কি। অ্যালেন দে কিন্তু একটা সময় পেয়েছিলেন, তিনি জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিতে পেরেছিলেন। সে ভাষণে তিনি কিছু কথা বলেছিলেন, যে অনেক কথা যা হয়, মানুষ বিদায় নিচ্ছে জীবন থেকে, এমন একটা পরিস্থিতিতে অনেক কথা বলতে পারে জাতির উদ্দেশ্যে, যে তোমরা জনগণকে, তিনি বলেছেন, চিরদিন আদর্শকে উন্নত রাখবে, অনৈতিকতার কাছে কখনোই মাথা নত করবে না। তো বঙ্গবন্ধু সারা জীবনের ভাষণ যদি পড়েন আপনি, আমরা যে কেউ পড়ি, একটি কথা আমার মনে পড়ে সবসময়। অনেক ভাষণে তিনি বলেছিলেন যে কথাগুলো আমার মনে হয় যে শাশ্বত বার্তা বহন করছে: আত্মসমালোচনা করুন, আত্মসংযম করুন, আত্মশুদ্ধি করুন। তো একজন বিদেশি সাংবাদিকের কথা আমি বলি, যে বঙ্গবন্ধুর বাড়ি এবং তার সমাধিস্থান বাঙালির তীর্থস্থান হয়েছে তাই। আমাদের জন্য এই দুটো ঠিকানাই আমাদের তীর্থস্থান। তাকে হত্যা করা হয়েছে, কিন্তু হন্তারক বোঝেনি যে এই মানুষটি অন্য সাধারণ মানুষের মতো নয়, তিনি মানুষের অন্তরে অবস্থান করেন, চোখের সামনে শুধু নয়। তার মানে এটার মধ্যেও এক ধরনের ষড়যন্ত্র ছিল, যে বঙ্গবন্ধুর রক্তাক্ত দেহ তারা ঢাকাতে সমাধিস্থ করেনি, কবর দেয়নি। সেটা তো তারা অনেক ভেবেছিল যে কথা, টুঙ্গিপাড়া অনেক দূর, অনেক দূরে। সেখানে কেউ যাবে না। কিন্তু একটু মজার ব্যাপার কি জানেন, 73-এ ছুটির দিনে কোনো এক বিকেলে 32 নম্বর বাড়িতে বঙ্গবন্ধু টুঙ্গিপাড়া থেকে আসা কিছু মানুষের সঙ্গে কথা বলছিলেন, এবং তিনি তো খুব গাল্পিক মানুষ ছিলেন, এমনিতেই আসর জমিয়ে ফেলতেন। তো এক পর্যায়ে তিনি বললেন, দেখ, আমি যখন মারা যাব, তোরা কিন্তু আমাকে টুঙ্গিপাড়ায় কবর দিবি, আমি ওখানে শুয়ে ধানের গন্ধ পাবো, পাখির ডাক পাবো। তো সবাই বলল যে আপনি টুঙ্গিপাড়ার মানুষ, টুঙ্গিপাড়ায় থাকুন, এটা স্বাভাবিক। তারপর পাইপে একটু ধোঁয়া ছেড়ে উপরের দিকে তাকিয়ে বললেন, আমার কবরে কিন্তু টিনের চোঙা দিবি। সবাই হা হা করে উঠলো, মুসলমানের কবরে টিনের চোঙা হয় কি করে? বঙ্গবন্ধু বললেন, আপত্তি কিছু নাই, তোরা দিবি। কেন? যে আমি বাঙালিকে এটা জানাতে চাই যে এই টিনের চোঙা ফুঁকে মুজিব নামে একজন মানুষ বাঙালি বাঙালি বলতে বলতে রাজনীতি শুরু করেছিল। তো টুঙ্গিপাড়ায় কবর হয়েছে, টিনের চোঙা হয়নি, কোনোদিন হবেও না। কিন্তু টুঙ্গিপাড়া গেলেই মনে হয় এই মানুষটি কতটুকু বাঙালি লগ্ন ছিলেন। 32 নম্বর তো বটেই, কিন্তু টুঙ্গিপাড়াও। আর একটি তথ্য আছে, তথ্য নয়, তথ্য, নামটা আমি নিতে চাই না। একজন যিনি জিয়া রহমানকে সহায়তা করেছিলেন গৃহবন্দিত্ব থেকে বেরিয়ে আসার জন্য, তিনি বলেছিলেন যে শেখ মুজিবের লাশ বঙ্গোপসাগরে ভাসিয়ে দেওয়া হোক, তাকে কোথাও কবর দিলে সেটা বাঙালির তীর্থভূমি হয়ে যাবে। এত দূর ষড়যন্ত্র ছিল।
যে একটি মানুষকে যে মানুষটি সারা জীবন বাঙালিকে দিয়ে গেলেন, সেই বাঙালি তাকে এইভাবে প্রতিদান, আত্মঘাতী বাঙালি, নীরজ চৌধুরী তো বলেই দিয়েছেন আর কি। তবু ভালো যে অনেকের বোধোদয় হয়েছে পরবর্তীকালে। এই কথাগুলো বলবার জন্য তারা হয়তো এক ধরনের পীড়নও অনুভব করেছেন ভেতরে ভেতরে। আমি একটু আপনার কাছে আসি শেষের দিকে, যেহেতু চলে আসছি আজকে আমরা 21শে রাতে, ইভালি 21শে রাত। সেটি হচ্ছে যে আপনি বলছিলেন বাকশাল, বঙ্গবন্ধু বলেছিলেন দ্বিতীয় বিপ্লব, আপনি বলছেন প্রথম বিপ্লব। প্রথম বিপ্লব। আজকে বাকশালের অনেক কিছু কি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের জন্য ভীষণভাবে প্রযোজ্য এবং জরুরি এবং দরকারি, এবং যে কথাটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যাও বলে থাকেন, ভেবে থাকেন, এবং তার কাজের মধ্যে দিয়ে আমরা জানতে পারি, সেটি হচ্ছে যে ওই দ্বিতীয় বিপ্লবের অসমাপ্ত কাজ সমাপ্ত করবার জন্যে তার একটা যুদ্ধ চলছে। সেই যুদ্ধে বাংলাদেশের মানুষরা আছেন, বারবার তাকে ভোট দিয়ে নেতৃত্বের দায়িত্ব দিচ্ছেন, ভার দিচ্ছেন। এইখানে আমি আপনার সাথে একটু কথা বলতে চাই এই জন্যে যে আমাদের একটা স্লোগান আছে দীর্ঘদিন ধরে চলছে, শোককে শক্তিতে পরিণত করবার, বা শোক নয় শক্তি। এই আগস্ট মাসে কিন্তু এখন শুধুমাত্র আমরা শোকের কথা বলতে চাই না, আমি অন্তত চাই না। এই জন্যে চাই না যে শোকে মুহ্যমান হয়ে পড়ে থাকলে তো চলবে না, শোককে শক্তিতে রূপান্তরিত করতে হবে, এবং করছিও আমরা। মাননীয় প্রধানমন্ত্রী তার একটা বড় উদাহরণ। এত বড় শোক বুকে বয়ে তিনি বাংলাদেশটাকে নিয়ে যাচ্ছেন শনৈ শনৈ উপরের দিকে, তরতরিয়ে এগোচ্ছে বাংলাদেশের নৌকাটা। তো এই যে নানা ষড়যন্ত্রের বাধা পেরিয়ে আপনি আজকে শুধু আমরা 21শে আগস্টের কথা বলেছি, এর বাইরেও অজস্রবার, অনেকবার তার উপরে তাকে হত্যা করবার চেষ্টা করা মোট প্রায় 20 বারের মতো হত্যা করার চেষ্টা হয়েছে। 20 বার। আল্লাহর অশেষ রহমত তিনি বেঁচে আছেন, এবং এখন তিনি তার পিতার অসমাপ্ত কাজ, আপনি বলছিলেন বইটার নাম আনফিনিশড রেভলিউশন, আমি বলবো যে তার পিতার অসমাপ্ত যে কাজগুলো বাঙালির জন্য, বাংলাদেশের জন্য, সেই কাজগুলো তিনি এখন করছেন, এবং এক এক করে কিন্তু কাজগুলোকে সম্পূর্ণ এবং পূর্ণতা দিচ্ছেন। এই বিষয়ে কথা বলে আমরা আজকের অনুষ্ঠানটা শেষ করতে চাই। ধন্যবাদ। আমি সংক্ষেপে বলি, বাকশালের যে কর্মসূচি, বাকশালের দুটো অংশ। একটা, আপনি বাকশালের যে গঠনতন্ত্র 6 জুন 1975 গেজেট আকারে প্রকাশিত হয়েছিল, এটি কোথাও পাওয়া যায় না সহজে। আমার একটি বই প্রকাশিত হবে আগামী মাসের মধ্যে, তার পরিশিষ্ট আমি দিয়েছি এই জন্যে। ওটা পড়ে দেখুন যে বঙ্গবন্ধুর স্বপ্নটা কী ছিল। কর্মসূচিগুলো আমি দেখেছি, এটা যদি বাস্তবায়ন করা যেত, বাংলাদেশের যথার্থই একটি বিপ্লব হয়ে যেত। 71 বিপ্লব হয়নি, কারণ সেই পাকিস্তানি বোতলে বাংলাদেশি মদ ঢালা হয়েছিল, আর কিছুই হয়নি। বঙ্গবন্ধু নিজেও স্বীকার করেছেন যে এই নষ্ট সময়, ভ্রষ্ট সময় পার করে এসে তিনি এখন নিজের মতো করে বাংলাদেশকে গড়বেন। তো কাজী বাকশালটা একটা নিন্দাসূচক শব্দ নয়, এটা অনেকেই ভিড়মি খেয়ে যায়। সেটাও একটা ষড়যন্ত্রের অংশ। এটা ষড়যন্ত্রের অংশ। বাকশাল একটা শব্দ সংক্ষেপ, বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ, এটা বলতে আমার অসুবিধাটাকে 1, 2, এটা কোনো দল ছিল না, এটা জাতীয় অভিন্ন মঞ্চ। বঙ্গবন্ধুর নানান জনের কাছে নানান মন্তব্য, এবং তাও সাময়িক। যেমন ডক্টর মল্লিকের কথা বললাম, তার কাছেই বলেছেন, ডাক্তার সাহেব পরিস্থিতি দেখছেন না, একটু পরিস্থিতি স্বাভাবিক হলে আমি আবার পুরনো ব্যবস্থায় ফিরে যাব। অনেকেই বলেছেন। আরেকটি কথা হচ্ছে যে গোটা সমাজটাকে ভেঙে নতুন করে স্বাধীন দেশের উপযোগী করতে চেয়েছিল বাকশাল। আমি মনে করি ওই বাকশালের কর্মসূচি ফিরিয়ে আনতে হবে, এবং আনার সেই কাজটি কিছু কিছু ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী করছেন, এবং তিনি ছাড়া আর কেউ করবে না। কারণ বাকশালকে জেনে বুঝে অনুসরণ করা যথেষ্ট কঠিন, এবং বঙ্গবন্ধুর সম্পূর্ণ নিজস্ব প্রকল্প বাকশাল। তিনি অনেকেরই পরামর্শ নিয়েছেন, মনি সিংয়ের পরামর্শ নিয়েছেন, অধ্যাপক মুজাফফর আহমদের পরামর্শ নিয়েছেন,
মুজাফফর আহমদের কাছ থেকে আমি নিজে শুনেছি, অধ্যাপক মুজাফফর আহমদের কাছে। কিন্তু বঙ্গবন্ধুর একটা অভ্যেস ছিল, সবার পরামর্শ শুনতেন, সিদ্ধান্ত নিতেন নিজের করে। এবং বঙ্গবন্ধুর বক্তৃতাটাও আছে, নিজে অনেক দিন চিন্তা করেছি। এবং আরেকটা কথা মনে রাখতে হবে বঙ্গবন্ধু সম্পর্কে, শেষ কথাটা বলে নেই। বঙ্গবন্ধু বলেছিলেন যে আমি ফেরেশতা নই, শয়তানও নই, আমি মানুষ, আমি ভুল করতে পারি, তবে ভুল আমাকে শোধরাতে হবে। এই যে সিস্টেম করলাম, বাকশাল নিয়ে কথা বলছে, এটা যদি ভুল হয় তাহলে আবার বদলাবো। মূল কথাটি হচ্ছে বাংলাদেশের মানুষের কষ্ট লাঘব করতে হবে। এই যে মানুষ লগ্ন মানুষ বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু নিয়ে আমরা অনেক কিছু কথা বলি, কিন্তু মানুষ বঙ্গবন্ধু কথাটি হারিয়ে যাচ্ছে। নেতা বঙ্গবন্ধু অনেক কথা আছে। না, আমি আপনার সাথে ডিফার করে আজকের অনুষ্ঠান শেষ করব। আমরা মানুষ বঙ্গবন্ধুকে হারাতে চাই না। আমরা বঙ্গবন্ধুকে মানুষ এবং মানুষের চেয়ে বড় কিছু নাই, নয় কিছু মহিয়ান। এই যে দর্শনটি তিনি ধারণ করেছেন, তার আমি মনে করি আপনার সঙ্গে আমি সম্পূর্ণ একমত। বঙ্গবন্ধু যত কিছুই হন না কেন, তিনি বঙ্গবন্ধু, বিশ্ববন্ধু, এ নিয়েও আমি লিখেছি, কিন্তু মানুষ বঙ্গবন্ধু নিয়ে আমরা খুব বেশি কথা বলি না। এবং অতীন্দ্রিয় অনুভূতির মানুষ, মানুষের জন্য মানুষের মন কাঁদে, এই এমন একটি নেতা খুব খুঁজে পাওয়া কঠিন আর কি। এবং আমাদের সৌভাগ্য যে শেষ কথাটি বলি এইভাবে, যে আমাদের সৌভাগ্য শুধু বঙ্গবন্ধু নন, আমরা দেখতে পাচ্ছি এখন ইতিহাস ঘেটে, স্মৃতি থেকে অনেকে বলছেন, যা শুনছি, যা দেখেছি আমরাও আমাদের জীবদ্দশায়, ধানমন্ডির ৩২ নম্বর বাড়িটি যেটিকে আমরা আজকে বাঙালির পুণ্যভূমি বলি, সেই বাড়ির প্রায় প্রতিটি মানুষ কিন্তু বঙ্গবন্ধুর, এই মানুষ বঙ্গবন্ধুর মতো করেই বড় হয়েছেন, ছিলেন, আছেনও। বিশেষ করে এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং তার ভগ্নী শেখ রেহানা। আমি বোধহয় এই ক্ষেত্রে আপনি আমার সাথে দ্বিমত করবেন না যে তারাও সত্যিকারের মানুষ হবার চেষ্টা করেছেন। মানুষ এমন ছোট্ট একটা কথা যোগ করে নেই, ওই বাড়িটির কথা বললেন না, বাড়িটি যখন তৈরি হচ্ছিল তখন 23 জন মিস্ত্রি কাজ করেছিলেন। 23 জন মিস্ত্রির আমি তথ্য পেয়েছি। একজন বলছেন যে তার এক মেয়ের বিয়ে হবে, বঙ্গবন্ধু সেই মেয়েকে শাড়ি দিয়েছিলেন। আর বঙ্গমাতা নিজে তো ইট বহন করেছেন ওই বাড়ির জন্যে, এবং বঙ্গবন্ধু বঙ্গমাতা দুজনেই 23 জন মিস্ত্রিকে ভাই বলতেন। আমরা পারবো। আমরা শেষ করছি, আপনার কাছ থেকে বিদায় নিচ্ছে আজকে অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন। আপনার কাছ থেকে আজকে অনেক অমূল্য কথা শুনলাম, এবং সত্যিকারের শোকাবহ মাস যেটা শুরু হয়ে আজকে শ্রাবণের রাতের শেষ থেকে, সেখানে আজকে আপনি অনেকগুলো সুন্দর কথা বলেছেন। তার মধ্যে একটি কথা হচ্ছে শ্বেতপত্র প্রকাশের কথা বলেছেন। আমরা আজকের আমাদের শ্রদ্ধাভাজন আলোচকের কাছ থেকে যে শ্বেতপত্রের কথা জানতে পেরেছি, তিনি দাবি করেছেন, আমরাও চাই, এই জাতি চায়, বঙ্গবন্ধুর হত্যা, বঙ্গবন্ধুর পরিবারকে হত্যা, এবং বাংলাদেশকে, সেদিন তো বঙ্গবন্ধুর বুকে নয়, বাংলাদেশের হৃদয়ে গুলি চালানো হয়েছিল, হৃদয় থেকে রক্ত ঝরেছিল। সেই রক্ত ঝরার কাহিনীর, ঘটনার পেছনের ঘটনাগুলো জানবার জন্যে আমরা শ্বেতপত্রের দাবিটি সবাই মিলেই করতে চাই। এবং শেষে এসে আবারও আজকে এই শোকাবহ আগস্টের এই ইভালি 21 রাতের শেষ করছে এইভাবে, যে আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবারের সকল সদস্য, আত্মীয় স্বজন, এবং 15 আগস্টে আর যারা শহীদ হয়েছিলেন, সবার প্রতি 21 পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধা জানিয়ে শেষ করছি ইভালি 21 রাত। ভালো থাকবেন।